স্থানের নাম চঞ্চলপুর। জায়গাটা তার নামের মতোই সুন্দর, যেন নামটাকে ন্যায্যতা দেওয়ার জন্যই তার এই অপরূপ সৌন্দর্যের ধারা। আকসা গাড়িতে বসে থাকাকালীন এই অঞ্চলের সৌন্দর্য দেখে উচ্ছল হয়ে উঠেছে। কখন যে গাড়ি থেকে নামবে সেই অপেক্ষাতেই রয়েছে। আকসার খোলা চুলগুলো বাতাসে উঠছিল। ওর পাশের সিটে মেজবা বসেছে, তার পাশে রিমু, সামনে তাসিন আর ছোট চাচা। আকসা বাইরের পরিবেশ, প্রকৃতি আর খোলা চুলের হাওয়া, এই সবকিছুই দারুণভাবে উপভোগ করছিল। তখন পাশ থেকে মেজবা চাপা স্বরে বিরক্তি সহকারে বলে উঠল, চুল বাঁধো। আকসা পাশ ফিরে কাজটা না করে উল্টো প্রশ্ন করলো, কেন? ডিস্টার্ব হচ্ছে আমার। হাতে ধরে রাখা ফোন স্ক্রিনে মনোযোগ রেখে জবাবটা দিল মেজবা। আকসা এবার বলে বসলো, রাতে যখন এই চুল আপনার মুখের ওপর পড়ে গিয়েছিল তখন এত বিরক্তি কোথায় ছিল? আকসা কথাটা খুব জোরেও বলেনি, আবার আস্তেও বলেনি। ওর কথাটা কানে পৌঁছানো মাত্রই মেজবা চকিতে মুখ উঠিয়ে পাশে একবার রিমুকে, তারপর সামনে দেখলো। রিমু ঘুমিয়ে পড়েছে, তাসিন গেম খেলতে ব্যস্ত, আর ছোট চাচা গাড়ি ড্রাইভ করায় মনোযোগী। কথাটা কারো কানে যায়নি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেজবা। তারপর আকসার দিকে ঘুরে ওর হাতের কোনোই চেপে ধরে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলল, তোমার আসলেই লজ্জা শরম সব গেছে, ট্রিটমেন্ট দরকার এটার। নিজে যখন ওসব করেন তখন মনে থাকে না লজ্জার কথা, আর আমি কিছু বললেই দোষ। জাস্ট শাট আপ, মুখ বন্ধ রেখে চুপ করে বসে থাকো, আর একটাও কথা যেন না শুনি। আকসা বোধ হয় আরো কিছুক্ষণ বিতর্ক চালিয়ে যেত, তবে মেজবার একটা কড়া ধমক খেয়ে এবার চুপ করে বসলো ও। চুল খোপাও করে নিল। বিশাল বড় বাগান বাড়ি, সুবিশাল গেট পেরোলেই লম্বা রাস্তা। রাস্তার দুই পাশে বিশাল বড় ফাঁকা জায়গা, সেখানে সব আম কাঁঠালের গাছ দিয়ে ভর্তি। রাস্তা লম্বা ধরে সামনে এগোলেই একটা পুরানো আমলের নকশায় তৈরি করা দোতলা বাড়ি। এই বাড়ির পেছন দিকে আবার মাঠ, পুকুরের অবস্থান। মেজবার আব্বুর বন্ধু সিরাজ সাহেবের বউ, ছেলে মেয়ে সকলে এখানেই ছিলেন অতিথিদের আগমনের জন্য। সবাই আসতেই তাদের বেশ তোষামোদের সহিত আমন্ত্রণ জানিয়ে ভেতরে আনলেন। আকসারা সিরাজ সাহেবের বৌমা ফাতেহার সাথে গিয়ে ভেতরের একটা ঘরে ব্যাগপত্র সব রেখে আসলো। সবাই বৈঠকখানে এসে বসেছে। এই বাড়িতে একজন কেয়ারটেকার থাকে, তার নাম ফজলু। ফজলুকে চা নাস্তার ব্যবস্থা করতে বলেছেন সিরাজ সাহেব। বন্ধু এসানুল হকের সাথে দীর্ঘদিন পর দেখা, তার জমি আড্ডা শুরু করেছেন তাই। আকসা অতিথি ঘর থেকে বেরিয়ে মিহির পিছু পিছু বৈঠকখানায় ঢুকতেই দেখলো মেজবা তার আব্বুর বন্ধুর ছেলে দুজনের সাথে কথা বলতে ব্যস্ত। বাকিরা সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আকসা গিয়ে ওর শাশুড়ি যেই সোফায় বসেছেন ওই সোফার পাশে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে সবার কথাবার্তা শুনতে লাগলো। চা নাস্তা করেই সবাই পেছনের মাঠে যাবে সব সরঞ্জামাদি নিয়ে, সেখানেই চড়ুই ভাতির আয়োজন হবে। হঠাৎ মেজবার দিকে তাকিয়ে চোখে চোখ পড়তে আকসা দেখলো মেজবা কঠিন চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারলো না আকসা। ও তো কোনো ঝামেলা করেনি, তাহলে মেজবা কেন এভাবে তাকিয়ে আছে? আকসা বিভ্রান্ত হলো, দৃষ্টি সরিয়ে নিতে চেয়েও পারলো না। মেজবাওকে ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করে চোখ রাঙালো। আকসা মাথা নাড়িয়ে ইশারায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মেজবা পুনরায় চোখ রাঙাতে আকসা এবার চকিতে মাথা নুইয়ে নিজের দিকে তাকালো। পেটের কাছ থেকে শাড়ির আঁচল সরে গেছে। ও দ্রুত ক্ষিপ্ত হাতে শাড়ি টেনে নিয়ে মেজবার দিকে তাকালো। পাশে সিরাজ আঙ্কেলের ছেলে মাহমুদ আর দুলাল তখনও কথা বলে চলেছে। এদিকে মেজবার সেদিকে কোনো ধ্যানই নেই। ও ঠোঁটে ঠোঁট চেপে চোখ রাঙিয়ে আকসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর মাঝে মধ্যে মাহমুদ ও দুলালের কথায় হ্যাঁ হো বলে জবাব দিচ্ছে। আকসা দ্রুত সেখান থেকে সরে গেল। সিঁড়িঘরের কাছে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নিজ মনে বিড়বিড় করে বলল, রাতে বউয়ের পায়ে চুমু খাওয়া পুরুষও দিনের বেলা বউকে চোখ রাঙায়, পুরুষ জাতি। ঘাসের ওপরে শামিয়ানা টানিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। হাত কয়েক দূরে রান্নার আয়োজন চলছে। ইট দ্বারা চুলা বানিয়ে সেখানে বড় ডেকচি বসানো হয়েছে। আকসার শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি আর সিরাজ সাহেবের স্ত্রী সহ সকল মহিলাগণ সেখানে রয়েছেন। আকসা শামিয়ানার ওপরে বসে কথা বলছিল জেমি আপুর সাথে। তখন ওর ফোন থেকে টুংটাং মেসেজের শব্দ আসলো। ও ফোন হাতে নিয়ে লক খুললো, দেখলো ফায়াজ মেসেজ দিয়েছে। এটা কিন্তু ভালোই, মূলত ফায়াজের সাথে সেদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাড হয়েছিল আকসা। আজ একটা স্টোরি দিয়েছে ও, সেটা রিপ্লাই মেসেজ দিয়েছে ফায়াজ। আকসা ওর সাথে টুকটাক কথাবার্তা এগোতে লাগলো। কথার মাঝে হঠাৎ ফায়াজ বলল, তোর হাজবেন্ডকে কিন্তু দেখালি না। জবাবে আকসা বলল, তাহলে একদিন বেড়াতে চলে আয় আমার শ্বশুর বাড়িতে, তখন দেখিস না হয়। তোর শ্বশুর বাড়িতে বন্ধু হয়ে আমি কিভাবে যাই? অন্য কোথাও মিট করার ব্যবস্থা করিস, নিশ্চয়ই আসবো। আচ্ছা দেখি, আমি ওনাকে জানিয়ে তোকে ইনফর্ম করব। আরো কিছুক্ষণ টুকটাক কথা হলো ওদের। কথা শেষ করে আকসা উঠে গেল। গোধূলি লগ্ন তখনও, দিন বড় হয়েছে। এখনো বেশ অনেকটা সময় পরে সূর্য ডুব দেবে। আকসা নরম ঘাসের ওপরে হাঁটছিল। এমন পরিবেশে একা এভাবে ঘাসের ওপরে খালি পায়ে হাঁটতে ওর বেশ ভালোই লাগছিল। একসময় কিছুটা দূরে একটা মাঝারি আকৃতির দেয়াল দেখলো আকসা। দেয়ালের পাশ ঘেঁষে একটা গন্ধরাজ ফুলের গাছ দাঁড়িয়ে আছে।
গাছটা দেয়ালকে ছাড়িয়ে গেছে, আর গাছের ঠিক ওপরের দিকে ডালে বেশ কয়েকটা গন্ধরাজ ফুল ফুটে আছে। ঘ্রাণ ঠিকরে পড়ছে চারিপাশে। ফুলগুলো দেখেই খুব লোভ হলো আকসার, ঘ্রাণে মাতাল হলো। অন্তত একটা ফুল তো নিতেই হবে, না হলে রাতে শান্তিতে ঘুমাতে পারবে না ও। সেই মোতাবেক গাছের কাছে এগিয়ে গেল, কিন্তু এত বড় গাছ থেকে হাত দিয়ে ফুল পাওয়ার উপায় নেই। একমাত্র দেয়ালের উপরে ওঠাই কাজে দিতে পারে। উপায়ন্তর না পেয়ে শেষমেশ দেয়ালে ওঠার সিদ্ধান্ত নিল আকসা। কিন্তু সমস্যা হলো ওর পরনে শাড়ি। শাড়ি পরা অবস্থায় দেয়ালে ওঠা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ও উপায় খুঁজতে আশেপাশে তাকিয়ে দেখলো বাম দিকে একটা পেয়ারা গাছ দেয়ালের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। গাছটার নকশা এমন যে সেটা ধরেই দেয়ালের ওপরে সহজেই ওঠা যাবে। আকসা আর কালক্ষেপণ করলো না, দ্রুত শাড়ি ধরে সাবধানে ধীরে ধীরে গাছ বেয়ে দেয়ালে উঠল। দেয়ালের উপরে উঠে বসা মাত্রই ফুলের নাগাল পেয়ে গেল। উচ্ছ্বসিত হয়ে হাত বাড়িয়ে একটা তরতাজা ফুল ছিঁড়ে নিয়ে কানে গুজে নিচের দিকে তাকাতেই আকসার ভেতর থেকে যেন অদৃশ্য কেউ জোরে চিৎকার দিয়ে উঠল তৎক্ষণাৎ। এবারও নামবে কিভাবে? এখান থেকে নামা তো মোটেও সহজ বিষয় মনে হচ্ছে না। যত সহজে উঠেছে তত সহজে জীবনেও নামতে পারবে না। এমনকি যেই গাছটাকে সহায় হিসাবে ধরেছিল সেটা যেন ওপরে উঠিয়ে দেওয়ার পর বেমানি করলো। মনে হচ্ছে গাছটা অনেক দূরে, নামার চেষ্টা করতে গেলেই হাত পা ভাঙবে নিশ্চিত। আকসা পারে না এখানে বসে কেঁদে ফেলতে। বেড়াতে এসে উল্টাপাল্টা কাণ্ড ঘটে গেল, ওর মান সম্মান যাবে। এখানে কয়েক ক্রোশের মধ্যে আশেপাশে কেউ নেই। আকসা ঠোঁটে ঠোঁট চেপে কেঁদে ফেলবে প্রায়, তখনই হাত দশেক দূরে মরুভূমিতে এক পাত্র পানির সহায়ের ন্যায় মেজবাকে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে যেতে দেখা গেল। আকসা যেন ধরে প্রাণ ফিরে পেল। ও চিৎকার করে ডাকলো, মেজবা, মেজবা শুনছেন? আকসার কণ্ঠ শুনে ফোন কান থেকে নামিয়ে আশেপাশে তাকালো মেজবা। মেজবা, এই যে আমি। আরেকবার চিৎকার শুনতেই এবার পেছনে ফিরে দেয়ালের দিকে তাকিয়ে আকসাকে সেখানে বসে থাকতে দেখে স্বয়ংক্রিয়ভাবে ভুরু কুঁচকে গেল মেজবার। ও কয়েক হাত সামনে এগিয়ে এসে অবাক কণ্ঠে প্রশ্ন করলো, তুমি এখানে কি করছো? আকসা আমতামতা করে জবাব দিল, ফুল নিতে এসেছিলাম। ফুল নিতে? দেয়ালের ওপরে? মেজবা ভুরু উঁচিয়ে প্রশ্ন করতেই আকসা নত মুখে বিড়বিড় করে জবাব দিল, জি, আসলে নিচে দাঁড়িয়ে নাগাল পাচ্ছিলাম না, তাই দেয়ালের ওপরে উঠতে হয়েছে, কিন্তু এখন আর নামতে পারছি না। পাগল নাকি? মেজবা বিরক্ত স্বরে কথাটা বলে ঘাস পেরিয়ে সামনের দিকে এগিয়ে আসলো। আকসার কানে কথাটা গেছে, চাইলে বিপরীতে অনেক কিছুই বলে দিতে পারত, তবে এখন সে একটা কথাও বলবে না। নিজেকে বেশ বুদ্ধিমতী মনে করে ও। এখন মেজবাকে কিছু বললে লোকটা নিশ্চয়ই ওকে এখান থেকে নামাবে না, এভাবে ফেলে রেখে চলে যাবে। আকসা চুপ করে অসহায়ের মতো বসে থাকলো। মেজবা এগিয়ে এসে ওকে বলল, কাঁধে হাত রাখো। কেন? কেন মানে? নিচে নামতে চাও না? মেজবার চড়া গলায় বলা কথাটা শোনা মাত্র আকসার দ্বিরুক্তি না করে ওর বাড়িয়ে দেওয়া হাত ধরে অর্ধেক নেমে এসে ওর কাঁধে হাত রাখলো। মেজবা এবার ওকে এক হাতে কোলে করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে লাগলো। আকসার খোলা চুলগুলো মেজবার মুখের ওপর গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ও কোনো রকমে চুল সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, বাহ, 43 কেজির একজনকে এক হাতে নিতে পারেন আপনি। মেজবা পাল্টা বলল, তোমার থেকে ডাবল ওয়েটের মানুষকেও এভাবে নেওয়া কোনো ব্যাপার না আমার কাছে। দাম্ভিক্যময় জবাবটা শুনেও আকসা বিপরীতে কিচ্ছু বলল না। মুখ খুললেই কোল থেকে নিশ্চিত ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। যেচে নিজের কোমর কেউই ভাঙতে চায় না। আকসাকে ঘাসের উপরে নামিয়ে দিল, ওর পায়ের নিচে রাখা জুতা জোড়া পরিয়ে দিল মেজবা। আকসা পা সরিয়ে নিল না আজ। মেজবার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে জুতা পরল। জুতা পরানো শেষে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে মেজবা এবার কিঞ্চিত চড়া মেজাজে বলল, ফুল ছিঁড়তে এসছো কেন এখানে? তোমাকে কেউ কোনোদিন বলেনি গাছের ফুল গাছেই সুন্দর? আকসা মাথা নাড়িয়ে থেমে পুনরায় বলল, ফুল তৈরি হয় মেয়েদের জন্য। মেয়েরা নিজেরাই এক একটা ফুল, আর তাদের শোভা আরো বৃদ্ধি করার জন্যই ফুলের সৃষ্টি। সুতরাং ফুল সবসময় গাছে নয়, মেয়েদের কানে শোভা পায়। আকসা নিজের কানের দিকে ইশারা করে বলল, এই যে দেখুন, ফুলের কানে ফুল। মেজবা সচরাচর সহজে আকসার সামনে হাসে না, তবে ওর এমন বাচনভঙ্গি দেখে এবার ফিক করে হেসে ফেলল। এরপর হঠাৎ বলল, দেখি ওখানে দাঁড়াও, তোমার ফটো তুলে দেই। আকসা মডেলের মতো পোজে দাঁড়িয়ে সামনে ফোনের ক্যামেরা চালু করে দাঁড়ানো মেজবাকে উদ্দেশ্য করে বলল, পার্সোনাল ক্যামেরাম্যান হচ্ছেন? মেজবা ঠোঁট বাঁকিয়ে হেসে জবাব দিল, পার্সোনাল মডেল থাকলে ক্যামেরাম্যান তো হতেই হবে। আকসা নানান অঙ্গভঙ্গিতে দাঁড়িয়ে কতগুলো ফটো তুলল। মেজবা ওকে কয়েকটা পোজও দেখিয়ে দিল। মডেলের মতো দাঁড় করিয়ে দিয়ে আসলো। এক নাগারে বেশ অনেকগুলো ফটো তুলল ওর। চারপাশে আবছা আধার নেমে এসেছে। পূব আকাশের লালচে রং ধীরে ধীরে মিলিয়ে গিয়ে নীল কালোর রঙের মিশেলে পরিণত হয়েছে। এখানে খোলা মাঠের মাঝখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। বাগানবাড়ির কেয়ারটেকার এসে কয়েকটা গাছের সাথে ফেরি ডেকোরেটর লাইটের ডেকোরেশন করে দিয়ে গেছে। সেগুলো জ্বলার পর থেকে এক অদ্ভুত মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। রিমো আকসাকে সেগুলোই দেখাচ্ছে। আকসা মুগ্ধ চোখে দেখছে।
মেজবারা তার বাবার বন্ধু ছেলের সাথে রান্নার ওখানে তদারকি করছে। বলা চলে আজ রান্নাটা পুরুষরা সকলে মিলেই করছেন। মহিলাদের আজ ছুটির দিন, তারা আশেপাশে ঘুরে দেখছেন। আকসা, রিমু, মিহি, সিরাজ চাচার ছোট বৌমা নীলি আর জেমিয়াপুর সাথে শামিয়ানার ওপর বসা। আকসা এক ধ্যানে মেজবাকেই দেখছিল। কিছুক্ষণ আগের ঘটনাগুলো মানসপটে বারবার ভেসে উঠছিল। সেগুলো মনে করেই মুচকি হাসছিল আকসা। পাশ থেকে নীলি কনুইয়ে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলল, একা একা হাসো কেন? এটা তো প্রেমে পড়ার লক্ষণ। নতুন করে আবার মেজবা ভাইয়ার প্রেমে পড়লে নাকি? নীলির কথা শুনে অপ্রস্তুত হয়ে আকসা হাসি থামিয়ে পাশে ফিরে বলল, আরে না, তেমন কিছু না। নীলি মেয়েটা আকসা সমবয়সী। এখানে আসার পর ওর সাথে বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছে আকসার। ইতিমধ্যে দুজনে একে অপরের সাথে অনেক কথা বিনিময় করে ফেলেছে। এ কারণে নীলি ওকে মজা করে কথাটা বলেছে। আকসার জবাব শুনে ও পুনরায় বলল, তা তো দেখতেই পাচ্ছি, মানতে হবে মেজবা ভাইয়া অলরাউন্ডার, সব ট্যালেন্ট আছে তার। অনেক প্রশংসা শুনেছিলাম তার নামে, ক্যারিয়ারে নাকি অনেক সাকসেসফুল। এখন দেখছি ম্যারিড লাইফেও। না হলে অ্যারেঞ্জ ম্যারেজ করেও অল্প দিনে বউকে এমন পাগল করে ফেলতে পারে কজনে? কথাটা বলে নীলি হাসে। আকসা লজ্জা পেল। নীলি হাসি থামিয়ে হঠাৎ কিছুটা গম্ভীর হয়ে বলল, তবে সখী হিসেবে একটা উপদেশ দেই বোন। বলো, কি উপদেশ? জীবনে আর যাই করো না কেন, স্বামীর প্রতি বেশি পাগল হয়েও না। হ্যাঁ, স্বামীকে ভালোবাসো, কিন্তু তার প্রতি এত বেশি আসক্ত না হও যেন হঠাৎ সেই আদর আহ্লাদ দিয়ে বুকে টেনে নেওয়ার স্বামী কয়েক ক্রোশের দূরত্ব বাড়িয়ে দিলে ভেঙে গুড়িয়ে যাও। এমন পরিস্থিতিতে ভুগলে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বেঁচে থেকেও মানুষ মৃত হয়ে যায়। একজন মানুষকে নিজের জীবনের সাহারা না করাই ভালো, এতে নিজেরই ক্ষতি। আর যারা নিজেদেরকে ভালোবাসতে জানে তারা নিজের এই ক্ষতি জেনে শুনে করে না। আশা করি তুমি নিজেকে ভালোবাসো এবং বাসবে। নীলি অন্যমনস্ক হয়ে যায়। আকসা কৌতূহলী দৃষ্টি ফেলে প্রশ্ন করে, তোমার এমন ধারণা হলো কেন? নীলির সামনের দিকে ইশারা করে বলল, ওই যে সাহেবকে দেখছো না, আমার শ্রদ্ধেয় স্বামী জনাব তাহমিদ শাহরিয়ার। বিয়ের শুরুতে লোকটা তাও টুকটাক পাত্তা দিত, এখন মোটেও পাত্তা দেয় না। তার যে একটা বউ আছে সে খেয়ালই নেই যেন। প্রথমে আদর ভালোবাসা দিয়ে তারপর দূরে ঠেলে দিয়েছে। নীলি দীর্ঘশ্বাস ছেড়ে শেষোক্ত কথাটা বলে। আকসা ওর ইশারা মোতাবেক সামনে তাকিয়ে দেখল সাদা পাঞ্জাবি পরিহিত মেজবার বয়সী একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে। হেসে হেসে কথা বলছে মেজবার সাথে। আসার পর থেকেই তাকে বেশ হাসি খুশি স্বভাবের মনে হয়েছে আকসার। অথচ নিজের বউয়ের দিকে একবার তাকিয়েও দেখে না এতটা সময়ে। আকসা অবাক হয়ে গিয়েও হয় না, কারণ এমন পরিস্থিতির সম্মুখীন ও নিজেও হয়েছে। অবশ্য সে কথা নীলিকে বলবে কি করে? আকসার সামনে এক ধ্যানে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আসলে ওই বয়সী পুরুষদের এটা একটা জটিল সমস্যা। এদের কাছে বউয়ের গ্রহণযোগ্যতা এখন কম থাকে, অথচ বয়সকালে যে এরা বউ ছাড়া আর কিছুই চেনে না। তখন যে এদের এত ভাব আর দাম্ভিকতা কোথায় যায় কে জানে।